আমাদের আজকের গল্প মাসুদ রানা সিরিজের দুরন্ত কৈশোর। লিখেছেন লেখক কাজী আনোয়ার হোসেন, সহযোগী ইসমাইল আরমান। পার্ট 9। ঝোপের আড়ালে ঘাপটি মেরে রইল রানা। পাতার ফাঁক দিয়ে দেখার চেষ্টা করলো কে আসছে। কেউ কি অনুসরণ করছে ওদেরকে, নাকি লর্ড গ্রিপিনের এস্টেটের কোনো পাহারাদার? একটু পরেই মানুষটার পা দেখতে পেল। চিনতেও পারল তাকে। গতকাল সন্ধ্যার সেই মোটা লোকটা, বেমানান বেশভূষা নিয়ে যে বসেছিল সার্কাসের তাঁবুতে। পরনে এখনো গত সন্ধ্যার সেই পোশাক। অবাক হলো রানা, এই লোক কি করছে এখানে? পাতা সরিয়ে ভালো মতো লোকটাকে লক্ষ্য করলো ও। জোপের ঠিক সামনে দাঁড়িয়েছে সে, পরিশ্রমে মৃদু হাঁপাচ্ছে। মোটা মানুষ, অল্পতেই ক্লান্ত হয়ে যায়। রুমাল বের করে মুখ আর ঘাড় মুছল, তা দিল পাকানো গোপে। তারপর তীক্ষ্ণ চোখে দেখতে থাকলো আশপাশ। কিছু খুঁজছে, কিন্তু কি? ওদেরকেই নয়তো? ভয় লাগছে না রানার, বরং হাসি পাচ্ছে। সার্কাসের দর্শক গ্রামবাসীদের মাঝে যতটা বেমানান লাগছিল তাকে, এখন লাগছে তার চেয়েও বেশি। পরিষ্কার বোঝা যাচ্ছে শহরের লোক গ্রামগঞ্জের কিছুই জানে না। পাহাড় ঘেরা লেকের কিনারের চাইতে তাকে লন্ডনের অভিজাত কোনো হোটেল বা পার্কে বেশি মানাবে। অবশ্য ঠিক ব্রিটিশ বলেও মনে হচ্ছে না তাকে। আইরিশ, আমেরিকান হতে পারে। এক হাঁটু গেড়ে মাটিতে বসলো লোকটা। কি যেন দেখলো, তারপর উঠে দাঁড়ালো ফের। টুপি খুলে মাথার টাক চুলকালো, হাই তুললো বড় করে। এরপর হেলে দুলে চলে গেল সাইনবোর্ডের সামনে। সময় নিয়ে পড়ল সেটা। না, অ্যাস্টেটের পাহারাদার হতে পারে না, ভাবল রানা। কিন্তু কে সে? এখানেই বা এসেছে কেন? আবারও হাই তুলল লোকটা। ঘাড় ফিরিয়ে জোপের দিকে তাকালো এক পলক, তারপর সোজা করলো মাথা। অন্যদিকে তাকিয়েই বলল, এবার বেরিয়ে আসতে পারো। আমি জানি তোমরা ওখানেই লুকিয়ে আছো। এক মুহূর্তের জন্য থমকালো রেড, পরক্ষণে চেঁচালো, সাহস থাকে তো নিজেই এসো, দেখো কি হাল করি তোমার। আহ, খামোখো উত্তেজিত হচ্ছ। আমি তোমাদের ক্ষতি করতে আসিনি। গলাটা রুক্ষ, উচ্চারণে আমেরিকান টান স্পষ্ট। সাবধান, আমাদের সঙ্গে ছুরি আছে, হুমকি স্বরে বলল রেড। ছোট একটা পকেট নাইফ বের করে হাতে নিল। আর আমার আছে একটা ভয়ঙ্কর পোষা কুকুর। কোথায়? বাড়িতে রেখে এসেছি। মানে? বাজে কথায় তুমি যেমন সময় নষ্ট করছো, আমিও করলাম। এবার বেরিয়ে এসো। ছুরি টুরির প্রয়োজন হবে না তোমাদের, কথা দিচ্ছি। পকেট থেকে একটা সিগারেট বের করলো লোকটা। দাঁত দিয়ে কামড়ে গোড়া ছিল, তারপর আগুন ধরিয়ে টানতে থাকলো আপন মনে। কি করবে? ফিসফিসিয়ে রানাকে জিজ্ঞেস করলো রেড। লুকিয়ে থেকে লাভ নেই, চলো দেখি কথা বলে, রানা বলল। মাথা ঝাঁকালো রেড। দুজনে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো জোপের পেছন দিকে। উঠে দাঁড়িয়ে কাপড় থেকে ধুলো ঝাড়ল। ওদের দিকে তাকিয়ে হাসলো লোকটা। আগেই আন্দাজ করেছিলাম তোমরা ছাড়া কেউ না। পাহাড়ের মাথা থেকে দেখতে পেয়েছিলাম তোমাদের। এখানে আসবে ভাবিনি, তাই এগিয়ে গিয়ে আর কথাও বলিনি। এনিওয়ে, পরিচয়টা এখন সেরে নেওয়া যেতে পারে, কি বলো? হাত বাড়িয়ে দিল সে। রেড সাড়া দিল না, কিন্তু রানা এগিয়ে গিয়ে হাত মেলালো। একই সঙ্গে খুঁটিয়ে দেখল লোকটাকে। বোঁচা নাক তার, জন্মগত নয়, ঘুষি খেয়ে থেবড়ে গিয়েছিল কোনো কালে। গালের এক পাশে একটা কাটা দাগ। একটা চোখ লাল আঘাত পেয়ে চোখে সূক্ষ্ম রক্তনালী ফেটে গেলে ঘটে এমনটা সারে না কোনোদিন। বোঝা যাচ্ছে এককালে প্রচুর লড়াই করেছে সে, কিন্তু এখনকার শরীরের দিকে তাকালে সেটা বোঝার উপায় নেই। অযত্নে অবহেলায় থলথলে হয়ে গেছে। নিঃশ্বাসের সঙ্গে বেরুচ্ছে মদের গন্ধে। লোকটা অ্যালকোহলিক। রুমাল দিয়ে বারবার মুছছে মুখ আর ঘাড়। আমি কবি জোন্স, নিজের পরিচয় দিল লোকটা। লোকে বলে হ্যামার জোন্স।
কেন? একসময় বক্সিং করতাম বলে। হাতুড়ির মতো চলতো আমার হাত দুটো। রানা আর রিডও নিজেদের নাম বলল। নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ, বলল হ্যামার। মুখ দিয়ে ভক ভক করে ছাড়লো একরাশ দোয়া। তো যা বলছিলাম, তোমরা এখানে আসবে ভাবিনি, কিন্তু খানিক আগে ট্র্যাক দেখতে পেয়ে ধারণা পাল্টালো, তাই খুঁজে বের করলাম তোমাদেরকে। কোথায় ট্র্যাক? পুরো দস্তুর ট্র্যাক বলা যাবে না, পায়ের ছাপ পেয়েছি একটা, এসো দেখাই। রানা আর রেডকে বেড়া থেকে কিছু দূর নিয়ে গেল হ্যামার। জোন্স মাটির দিকে ইশারা করলো। ছোট আকারের একটা পায়ের ছাপ ফুটে আছে ওখানে। এই যে, গর্বে সুরে বলল লোকটা। কিছুই আমার চোখ এড়ায় না। ভবিষ্যতে সাবধানে থেকো, ছাপ ফেলে যেও না কোথাও। চোখ পিট পিট করলো রানা। এক্সপার্ট নয় ও, তারপরও বুঝতে পারছে ছাপটার গড়বড় আছে। এক মুহূর্ত লাগলো সমস্যাটা ধরতে। ছাপটা শুকনো, চারপাশের মাটি শক্ত হয়ে গেছে, তার মানে ওটা তাজা নয়, অন্তত কয়েকদিনের পুরনো। মাটি যখন ভেজা ছিল তখন কেউ পা ফেলেছিল এখানটায়। তাছাড়া ওর গামবুট বা রেডের চামড়ার বুটের আকৃতির সঙ্গেও মেলে না ছাপটা। হ্যামার ততক্ষণে বেড়ার কাছে ফিরে গেছে, তার কাটার ফাঁক দিয়ে তাকিয়ে আছে হৃদের দিকে। জায়গাটা খুব নির্জন, তাই না? বলল সে। কি করছো তোমরা এখানে? কিছু না, হাঁটতে এসেছি, বলল রানা। রেডকে ইশারা করে দেখাতে চাইলো পায়ের ছাপের অসঙ্গতি, কিন্তু সে কিছুই বুঝতে পারছে না। হ্যামার নড়ছে না, এক দৃষ্টে তাকিয়ে আছে হৃদের দিকে। ফিস পিষিয়ে রেডের উদ্দেশ্যে রানা বলল, ভালো করে দেখো, ছাপটা আমাদের কারো নয়। এইবার বুঝলো রেড। ছাপের উপর রাখলো নিজের এক পা। আকার মিলল না। আরে, তাই তো, বিস্মিত গলায় বলে উঠল সে। ঘুরে দাঁড়ালো হ্যামার কাছে এসে জিজ্ঞেস করলো, তোমরা ঝোপের ভিতরে লুকিয়েছিলে কেন? আপনাকে আসতে দেখে, রানা জানালো। আমাকে দেখে লুকাতে হবে কেন? আপনাকে এখানকার পাহারাদার ভেবেছিলাম। সাইনবোর্ডটা দেখেছেন? আর ঝোলানো মরা জানোয়ারগুলো, ভয় পাওয়াই কি স্বাভাবিক নয়? তা অবশ্য ঠিক, স্বীকার করলো হ্যামার। ব্যাপারটা সত্যি খুব অদ্ভুত। এখানে বেড়ার কি দরকার? আশেপাশে কোনো জনবসতি নেই, এখান দিয়ে কেউ চলাফেরাও করে না। বেড়া দিয়ে কার কাছ থেকে আলাদা করা হয়েছে জায়গাটা? যিনি করেছেন তিনি বলতে পারবেন। আচমকা হেসে উঠল হ্যামার, চাপড় মারল রানার পিঠে এত জোরে, আর একটু হলেই হুমড়ি খেয়ে পড়তো। হাসতে হাসতেই লোকটা বলল, নিশ্চয়ই আমার ব্যাপারে কৌতূহল হচ্ছে তোমাদের। জানতে ইচ্ছে করছে না আমি এখানে কেন ঘুরঘুর করছি? তা তো করছি, রেড বলল। আপনাকে স্থানীয় কেউ বলে মনে হচ্ছে না। ঠিক ধরেছ। সিগারে বড় করে টান দিল হ্যামার। আমি নিউ ইয়র্কের মানুষ, ব্রঙ্কসে জন্ম, বড় হয়েছে ওখানে, কিন্তু আমার পূর্বপুরুষেরা আইরিশ ছিলেন। তাই নাকি? খুশি খুশি গলায় বলল রেড। আমিও আইরিশ, গ্যালোয়েতে আমাদের বাড়ি। বিনা নোটিশে ওকে জড়িয়ে ধরল হ্যামার। তুমি তো আমার দেশি ভাই হে, আমার দাদু শ্যাননে থাকতেন। আলিঙ্গনের ভিতরে হাঁসফাঁস করে উঠল রেড। জেনে খুশি হলাম স্যার, এবার আমাকে ছাড়ুন। ওকে ছেড়ে দিল হ্যামার। পকেট থেকে একটা বিয়ারের বোতল বের করে বলল, এই আনন্দে দুডক হয়ে যাবে নাকি? রেড সায় দিতে যাচ্ছিল, কিন্তু থমকে গেল রানা চোখ রাঙানো দেখে। দমে যাওয়া গলায় বলল, না ধন্যবাদ, আপনিই খান। ভালো ছেলে, মন্তব্য করলো হ্যামার। এই বয়সে বিয়ার টিয়ার না খাওয়াই ভালো। মুখ খুলে বোতলের পুরোটাই এক ধাক্কায় সাবার করে দিল সে। আহ, কি শান্তি! এবার বলুন তো, আপনি এখানে কি করছেন? বলল রেড। একটা হেঁচকি তুলল হ্যামার। বলল, বলা উচিত না, কিন্তু দেশি ভাইয়ের কাছে কি আর লুকাবো? তুমি আমার ক্ষতি করবে বলেও মনে হয় না। বেশ, তাহলে শোনো, আমি একজন ডিটেকটিভ, নিউ ইয়র্কের একটা এজেন্সিতে কাজ করি। এখানে এসেছি একটা কেসের তদন্তে। কি কেস?
সাগ্রহ হয়ে জিজ্ঞেস করলো রানা। একটু দ্বিধা করলো হেমার। তোমরা কাউকে বলে দেবে না তো? আসলে ব্যাপার হয়েছে কি, যিনি এই বাড়া আর এলাকার মালিক, তার বিষয়ে তদন্ত করতে এসেছি আমি। লর্ড গ্রিপিন। হ্যাঁ, মাথা ঝাঁকালো হেমার। নিশ্চয় জানো, ভদ্রলোক আগে আমেরিকায় থাকতেন। জানি। এক ভাই ছিল তার, এডগার গ্রিফিন। শিক্ষিত, সুদর্শন, অত্যন্ত ভদ্র এক যুবক। অনেক দিন থেকে কোনো খোঁজ নেই তার, নিরুদ্দেশ। আমাদের কাছে কেসটা নিয়ে আসেন লর্ড গ্রিফিনের স্ত্রী লিডিয়া। যদ্দূর জানতে পেরেছি, বিয়ের আগে গ্রিফিনদের দুই ভাই এই ভদ্রমহিলার পানি প্রার্থী ছিলেন, আর তিনিও দ্বিধাদ্বন্দ্বে ছিলেন কাকে বিয়ে করবেন তাই নিয়ে। এডগারকে তিনি একটু বেশি পছন্দ করতেন, কিন্তু রেজিনাল্ডের চাপাচাপিতে তাকেই বিয়ে করেন। বিয়ের পর এডগারের সঙ্গে মেলামেশাও করেননি আর। সমস্যা হলো, রেজিনাল্ড সবসময় সন্দেহের চোখে দেখতেন দুজনকে, ঈর্ষা করতেন। তাদের ঘরে এক সন্তানের জন্ম হবার পরেও কমেনি রেজিনাল্ডের সন্দেহ। দিনে দিনে অসহনীয় হয়ে ওঠে পরিস্থিতি। তারই এক পর্যায়ে উদয় হয়ে যায় এডগার। ব্যাপারটা নিয়ে লিডিয়া নাড়াচাড়া শুরু করতেই খেপে যান রেজিনাল্ড। অবৈধ সম্পর্কে মিথ্যা অভিযোগ তুলে ডিভোর্স দেন স্ত্রীকে। তারপর নিজের ছেলেকে নিয়ে চলে এসেছেন স্কটল্যান্ডে। এখানকার লর্ড উপাধি কিনে নিয়ে ঘাঁটি গেড়েছেন ওই দুর্গে। কিন্তু আমি তো শুনেছি ভাই সহই দুর্গে উঠেছিলেন লর্ড গ্রিফিন। রানা প্রতিবাদ করল। এখানে আসার কিছুদিন পর দুর্ঘটনায় মারা গেছেন এডগার। ঠোঁটের এক কোণ বেঁকে গেল হ্যামারের। মজার ব্যাপার কি জানো, এডগার গ্রিফিনকে এখানকার কেউ কোনোদিন দেখেনি। কোন দুর্ঘটনায় সে মারা গেছে কিংবা কোথায় তাকে কবর দেওয়া হয়েছে কেউ জানে না, জানার চেষ্টাও করেনি। লর্ডদের ব্যক্তিগত জীবন নিয়ে গ্রামবাসীরা কখনো ঘাটাঘাটি করে না। তাহলে পুরো ব্যাপারটাই রহস্যময়। আমেরিকায় জমজমাট ব্যবসা ছিল লর্ড গ্রিফিনের। সেসব ছেড়ে কেন তিনি এই দুর্গম নির্জন এলাকায় এসে ঘাঁটি গাড়লেন, তার কোনো সদুত্তর খুঁজে পাওয়া যাচ্ছে না। সাত জানা যাচ্ছে না তার বাইরই বা কি হলো। আপনার কি ধারণা? আন্দাজে কিছু বলা ঠিক না। হতে পারে মিসেস গ্রিফিন আর এডগারের মধ্যে গোপন প্রণয় ছিল। খেপে গিয়ে বাইকে খুন করেছেন রেজিনাল্ড, তারপর পালিয়ে এসেছেন স্কটল্যান্ডে। ধরা পড়ে যাওয়ার ভয়ে আবার এমনও হতে পারে কোনো এক্সপেরিমেন্টে মারাত্মক গড়বড় করে ফেলেন তিনি। কিসের এক্সপেরিমেন্ট? বাধা দিয়ে প্রশ্ন করল রানা। আমি তো জানতাম ভদ্রলোক অস্ত্র তৈরি করেন। শুধু তৈরি না, বলল হ্যামার, নিত্য নতুন টেকনোলজিও আবিষ্কার করেন রেজিনাল্ড, যাতে সবচেয়ে আধুনিক, সবচেয়ে ধ্বংসাত্মক অস্ত্র বিক্রি করতে পারেন তিনি। তার জন্য এক্সপেরিমেন্ট তো করতেই হয়। কি বানাচ্ছেন তিনি? কৌতূহল প্রকাশ করল রেড। নতুন ধরনের কোনো বোমা? কাঁধ ঝাঁকালো হ্যামার। বোমা, বন্দুক, ট্যাঙ্ক, সাবমেরিন, কে বলতে পারে? অদৃশ্য বিমান আবিষ্কার করে বসলো, অবাক হব না। লোকটা প্রতিভাবান। তিক্ত হাসি হাসলো। যাই আবিষ্কার করুক, জেনে রেখো, সেটা মানুষ মারার অভিনব কোনো হাতিয়ারই হবে। সদ্য পাওয়া তথ্যগুলো মাথায় নাড়াচড়া করছে রানা। জিজ্ঞেস করল, আপনার কি মনে হয় লর্ড গ্রিফিন তার ঘুমো লুকানোর জন্য কাউকে খুন করতে পারেন? পুরো গ্রুপে আঙ্গুল বোলালো হ্যামার। ভালো প্রশ্ন। একটু বিরতি নিয়ে বলল সে। সহজ জবাব হলো, আমার জানা নেই। তবে লোকটা যদি সত্যি তার ভাইকে খুন করে থাকে, আরও করতে অসুবিধে কি? তাছাড়া তাকে ঘিরে অ্যাক্সিডেন্টের গুজব আছে। আগেও তার কজন কর্মচারী নিখোঁজ হয়েছে, যদিও তার সঙ্গে রেজিনাল্ডের সম্পর্ক খুঁজে পায়নি কেউ। মিসেস লিডিয়ার দাবি রেজিনাল্ড তাকেও একাধিকবার হত্যার চেষ্টা করেছেন। অবশ্য ক্ষিপ্ত একজন স্ত্রীর কথা কতটুকু বিশ্বাস করা যায় সেটাও প্রশ্ন। তবে এখন পর্যন্ত নিরেট কোনো প্রমাণ পাওয়া যায়নি যে রেজিনাল্ড কাউকে কখনো খুন করেছেন।
রডনি রাইলি নামে একটা ছেলের কথা শুনেছেন? জানতে চাইল রানা। সেই সঙ্গে খুলে বলল ওর আর রেডের সিলভার ব্যাক লেগ দেখতে আসার পিছনের আসল কারণ। পালা করে ওদের দুজনকে দেখলো আমেরিকান ডিটেকটিভ। নাটকীয় ভঙ্গিতে বলল, তাহলে এই জন্যে এখানে তোমাদের আগমন? গোয়েন্দা সাজতে চাইছো? গোয়েন্দাগিরি না, বলল রানা, তবে আমরা একটা সূত্র পেয়েছি, আসুন দেখাচ্ছি। হ্যামারকে বেড়ার কাছের সেই তাজা মাটির কাছে নিয়ে গেল ওরা। ওদের সন্দেহের কথা জানালো। জায়গাটা ভালো করে দেখলো ডিটেকটিভ। তারপর রুমালে মুখ মুছে বলল, যদি তোমাদের সন্দেহ ঠিক হয়ে থাকে তাহলে বলতেই হয়, লর্ড গ্রিফিন অত্যন্ত বিপজ্জনক মানুষ। ওর এলাকায় উকি ঝুঁকি মেরে তোমরা নিজেদের বিপদ ডেকে আনছো। সে তো আপনিও আনছেন। বিপদ মোকাবেলার প্রস্তুতি আমার আছে। ট্রাউজারের পা ঘোটালো হ্যামার। দেখা গেল তার গোড়ালির ঠিক উপরে স্ট্র্যাপ দিয়ে বাঁধা চামড়ার হোলস্টারে একটা ছোট্ট সাদা হ্যান্ডেলের রিভলভার রয়েছে। ওটা কি ড্যারিঞ্জার? জিজ্ঞেস করলো রেড। হ্যাঁ, হাসলো রেড। আমি জানতাম ড্যারিঞ্জার মেয়েরা ব্যবহার করে। হেসো না, দেখতে সামান্য মনে হতে পারে, কিন্তু এই ছোট্ট অস্ত্রটাই বহুবার আমার জীবন বাঁচিয়েছে। যাকগে, আমাকে এবার কাজে নামতে হয়। আমরা সঙ্গে থাকি? রানা অনুরোধ করলো, একাকি ঘুরপাক খাওয়াচ্ছে, আপনার সঙ্গে গেলে কিছু লাভ হতে পারে। বিরক্ত করব না, প্রমিজ। ঠোঁট কামড়ালো হ্যামার, তারপর বলল, বেশ, আসতে পারো যদি সতর্ক থাকো। আর আমার কথা শুনো, আগেই বলে রাখি, ঝামেলার আভাস দেখলেই তোমাদেরকে চলে যেতে হবে। তখন কোনো গড়িমেশি চলবে না। ঠিক আছে, তাহলে এসো। আশপাশের পুরো এলাকা খুঁটিয়ে তল্লাশি করলো হ্যামার। ফাঁকে ফাঁকে চালিয়ে গেল গল্প। গোয়েন্দা পেশার 10 বছরের যত রোমাঞ্চকর অভিজ্ঞতা হয়েছে সবই বলল ফুলিয়ে ফাঁপিয়ে। ধাওয়া, গোলাগুলি আর হাতাহাতি লড়াইয়ের সেসব কাহিনী শুনে উত্তেজিত হলো দুই কিশোর শ্রোতা। একের পর এক প্রশ্ন করে ব্যতিব্যস্ত রাখলো আমেরিকান ডিটেকটিভকে। তাতে বিরক্ত হলো না হ্যামার। আড্ডাপ্রিয় মানুষ বোঝাই যায়। স্কটল্যান্ডের বনে বাদারে কথা বলবার মতো দুজন সঙ্গী পেয়ে সে মহা খুশি, হোক না তারা বয়সে ছোট। তল্লাশি শেষ হলে পাহাড়ের ছায়ায় পেন্সের পাশ ঘুরে দুর্গের দিকে এগুলো তিনজনে। একটু পর পৌঁছলো একটা খরস্রোতা ঝর্ণার পাড়ে। লেক থেকে বেরিয়ে কয়েক মাইল দূরে ব্ল্যাক রিভারের গিয়ে মিশেছে ঝর্ণাটা। বেশ চড়া, তবে পার হবার জন্য ছোট একটা সেতু রয়েছে ওর উপরে। সেতুর মাঝামাঝি পৌঁছে থেমে গেল হ্যামার। গোপের দু প্রান্ত মোচড়াতে মোচড়াতে তাকালো দূরে, যেখানে ঝর্ণা জলাভূমি স্পর্শ করছে। সিমেন্ট ব্লক, কাঠের রানওয়ে আর নেট দিয়ে অদ্ভুত একটা কাঠামো দাঁড় করানো হয়েছে ওখানে। কি ওটা? বলল সে। কিছু বুঝতে পারছো? বাঁধের মতো লাগছে, রেড বলল, কিন্তু পানি আটকাচ্ছে বলে তো মনে হচ্ছে না। হয়তো মাছ আটকাচ্ছে, রানা অনুমান করলো। লেকের মাছ নদীতে যেতে দিচ্ছে না। কিংবা নদীর মাছকে লেকে আসতে, গম্ভীর গলায় বলল হ্যামা। যাকগে, মাছ নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই, আরো জরুরি বিষয় আছে। আবার হাঁটতে শুরু করলো তিনজনে। প্রায় 1.25 ঘন্টা হাঁটার পর পৌঁছলো দুর্গের কাছাকাছি। খুঁজে পেল নজর রাখার জন্য চমৎকার এক জায়গা, 3 দিক ঘেরা। ওখান থেকে পরিষ্কার দেখা যায় গ্রিফিন ক্যাসল। আশ্রয় নিল সেখানে। বিনকুইলিয়ার বের করলো হ্যামার। চোখে ঠেকিয়ে খুঁটিয়ে দেখলো দুর্গটা। নিজের দেখা শেষ হলে রানার হাতে দিল। ভালো করে দেখো, বলল সে। গুরুত্বপূর্ণ কিছু চোখে পড়লে বলো। আমার চোখ হয়তো এড়িয়ে গেছে সেটা। মাথা ঝাঁকিয়ে বিনকিওলারের আইপিসে চোখ রাখলো রানা। ফোকাস সেট করলো দুর্গের হাতে। ওখান থেকে ধীরে ধীরে নিচে নামলো। কজয়ে দৌড়ে যেতে হয় দুর্গে। ওপাশে বড় সড়ো একটা পার্কিং এরিয়া আছে। পার্কিং এরিয়ার শেষ প্রান্তে দুর্গের মেইন এন্ট্রান্স। ছোট একটা সেতু পেরুতে হয়। ডব্রিজ নয়, পাথর সিমেন্ট দিয়ে স্থায়ীভাবে নির্মাণ করা সেতু।
দুর্গের নিচতলার জানালাগুলো গরাদ লাগানো হয়েছে, তবে উপরেরগুলো উন্মুক্ত। গেট হাউসটা পুরনো আমলের, তবে সম্প্রতি মেরামত করা হয়েছে। প্রথম গেট পেরুলে দ্বিতীয় গেট, এটা সম্ভবত আগে ছিল না, নতুন ফেন্সের গায়ে তৈরি করা হয়েছে। একটা সেন্ট্রি বক্স দেখা গেল, ভেতরে হান্টিং রাইফেল নিয়ে একজন প্রহরী বসে আছে। ব্যাপারটা হ্যামারকে জানালো রানা। তাই নাকি? নড়ে চড়ে বসলো আমেরিকান ডিটেকটিভ। দেখিনি তো, কোথায়? গেট হাউসের পাশে দেওয়াল খুঁড়ে তৈরি করা হয়েছে, ভালো মতো না তাকালে দেখা যায় না। বেনকিউলার নিয়ে তাকালো হ্যামার। আর তাই তো, তোমার নজর তো খুব চোখারা না। থ্যাঙ্কস। বেনকিউলার ফিরিয়ে দিল হ্যামার। দেখো আর কিছু মিস করে গেছে কিনা। তাকালো রানা, আর তখনই খুলে গেল দুর্গের ভারী দরজা। রক্তমাখা ওভারঅল পরা একজন লোক বেরিয়ে এলো ভিতর থেকে, হাতে একটা বড় সড়ো বালতি। কাকে উদ্দেশ্য করে যেন কথা বলল, কিছু বোঝা গেল না এত দূর থেকে। তারপর সেতুতে উঠে বালতিটা উপর করে দিল পানিতে। মনে হলো মাছ মাংসের উচ্ছিষ্ট ছিল বালতিতে। ওগুলো নিচে আসে পড়তেই পানিতে আলোড়ন উঠল। ধূসর রঙের কতগুলো প্রাণী হুটুপুটি করছে। লেকে কি যেন আছে, রানা বলল। খাবার ফেলা হলো ওগুলোর জন্য। যা খুশি ফেলুক, হ্যামার বলল। ওসব নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই, চলো দুর্গের অন্য পাশে গিয়ে কিছু দেখা যায় কিনা দেখি। 1 মিনিট, বাধা দিল রানা। আরো কেউ বেরিয়ে আসছে ভিতর থেকে। দুটো ছায়ামূর্তি বেরোলো দুর্গ থেকে, হেঁটে সেতুতে এসে উঠল। লর্ড গ্রিফিন ও তার গুণধর পুত্র ড্যানি, দুজনের হাতেই রাইফেল, একই ভঙ্গিমায় কনুয়ের বাজে আটকে রেখেছে। ক্রুদ্ধ দেখালো লর্ড গ্রিফিনকে, কড়া গলায় কি যেন বলছেন। বাপের বকাবকির মুখে নার্ভাস হয়ে আছে ড্যানি। থামলো দুজনে। পর মুহূর্তে রেগে মেগে ছেলের মাথার পেছনে ছাটি মারলেন লর্ড। ড্যানির টুপি উড়ে গিয়ে পড়ল মাটিতে। সেটা তুলবার জন্য নিচু হতেই লাথি খেলো পাছায়। বেচারা মুখ থুবড়ে পড়ল। ওর দিকে ঘৃণার দৃষ্টি নিক্ষেপ করলেন লর্ড। তারপর ঘটমট করে হাঁটতে শুরু করলেন আবার। তাড়াতাড়ি উঠে দাঁড়ালো ড্যানি, গা থেকে ধুলো ঝাড়ল, মাথায় দিল টুপি, এরপর রাইফেল তুলে নিয়ে হন্তদন্ত হয়ে ছুটল পিতার পিছু পিছু। সেতু থেকে নামতেই তৃতীয় এক ব্যক্তির সঙ্গে মোলাকাত হলো বাপ ছেলের। গেস্ট হাউস থেকে বেরিয়ে এসেছে সে। অদ্ভুত এক লোক, বেটে কাটে কুজো, হাত দুটো এমন ভাবে সামনে ঝুলিয়ে রেখেছে যেন সে একটা বানর। নাকটা লম্বা, পাখি ঠোঁটের মতো বাঁকানো। মাথায় দিয়েছে পুরনো এক বৌলার হ্যাট। ফ্যাকাশে চামড়া, অসংখ্য ভাঁজে ভরা, বয়স আন্দাজ করা কঠিন। 4টে টেরিয়ার কুকুর রয়েছে তার সঙ্গে, প্রতিটার চেহারা ভয়ঙ্কর খুনে। কুকুরগুলো ঘেউ ঘেউ করছে বলে ধমকে উঠল সে। সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর জানোয়ারগুলো পায়ের ফাঁকে লেজ ঢুকিয়ে কুই কুই করে উঠল। লর্ড গ্রিফিনের সামনে গিয়ে কুর্নিশের ভঙ্গিতে সালাম ঠুকলো লোকটা। সসম্ভ্রমে মনিবের হাত থেকে রাইফেল নিয়ে নিল। সিরিয়াস ভঙ্গিতে তাকে কিছু বললেন লর্ড গ্রিফিন। তারপর হন হন করে হেঁটে ঢুকে গেলেন গেস্ট হাউসে। তাকে অনুসরণ করলো ড্যানি আর বানর মানব। হ্যামার আর রেডের দিকে তাকিয়ে ইশারা করলো রানা। তিনজনে বেরিয়ে এলো আড়াল থেকে। পাহাড়ের কিনার ধরে এগুতে শুরু করলো। অর্ধবৃত্তাকার পথে ঘুরে দুর্গের অন্য পাশে যাবার ইচ্ছে। একটু পরেই দেখা পেল কাঁচা রাস্তার গাড়ির চাকার গভীর দাগ তার গায়ে। এই রাস্তাটাই কিতলি থেকে দুর্গ পর্যন্ত এসেছে। এক ছুটে রাস্তায় পেরুলো ওরা, চলে এলো পাশের আরেক রাস্তায়। আর তখনই শোনা গেল ইঞ্জিনের গর্জন। তাড়াতাড়ি একটা বড় পাথরের পিছনে লুকিয়ে পড়লো তিনজনে। কয়েক মুহূর্ত পর একটা বড় ট্রাক বেরিয়ে এলো দুর্গ থেকে, ঝাঁকি খেতে খেতে চলে গেল কেতলির দিকে। আর একটু হলেই দেখে ফেলতো, হাঁপ ছেড়ে বলল রেড। সাবধানে এগোতে হবে, হ্যামার বলল। আবার শুরু হলো পথ চলা। দুর্গের অন্য পাশটায় পৌঁছাতে বেশি সময় লাগলো না। পাহাড়ের ডাল বেয়ে আর একটু উপরে উঠলো ওরা। উঁচু জায়গা থেকে ভিতরটা ভালো মতো দেখা যাবে।
পাহাড়ি একটা চাতাল খুঁজে নিয়ে তাতে উপুড় হয়ে শুয়ে পড়ল তিনজনে। দুর্গের পেছনে কম্পাউন্ডের অংশবিশেষ পরিষ্কার দেখা যাচ্ছে এখান থেকে। দ্বীপের মধ্যে নয়, ওটা বাইরে। কম্পাউন্ড আর দুর্গের মাঝখানে লেকের পানি সেতু দিয়ে পেরোতে হয়। কাঁটাতারের বেড়ার পেছনে দ্বিতীয় আরেকটা বেঞ্চ খাড়া করা হয়েছে। কম্পাউন্ডকে ঘিরে 12 ফুট উঁচু কাঠের তৈরি ডগায় লাগানো হয়েছে ইস্পাতের অসংখ্য ধারানো পলা, যাতে কেউ টপকাতে না পারে। বেঞ্চের গায়ে গেট আছে, আর আছে কাঠ দিয়ে বানানো একটা ম্যাকশিফট গার্ড হাউস, সেই সঙ্গে উঁচু এক টাওয়ার। সেখানে পাহারায় রয়েছে দুজন অস্ত্রধারী লোক, সিগারেট ফুঁকছে। দুর্গ না জেলখানা? বিস্মিত গলায় বলে উঠল রেড। পাহারার নমুনা দেখেছ? রানা কিছু বলল না। ওর চোখ চলে গেছে পাহাড়ের ছায়ায় শুরু এক চিলতে জমির উপর। ঘাস ছেটে রানওয়ে তৈরি করা হয়েছে ওখানে। এক প্রান্তে নিথর দাঁড়িয়ে আছে ছোট্ট একটা 2 ইঞ্জিনের বিমান। হ্যামারও দেখেছে, শীষ দিয়ে বলল, আরে বাবা, বিমানও আছে দেখছি, কিন্তু বেড়ার ওপারে কি দেখা দরকার। পাহাড়ি চাতায়ের এক পাশে একটা রোয়ান গাছ আছে, সেটায় চড়বার চেষ্টা করলো সে, কিন্তু বেশি দূর উঠতে পারলো না। মোটা মানুষ, গাছে চড়বার অভ্যেস নেই। রানার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তুমি পারবে? যেন মাছকে জিজ্ঞেস করা হয়েছে সাঁতার কাটতে পারে কিনা। এক সময় প্রতিবেশীর গাছে উঠে আম জাম চুরি করা ছিল রানার নিত্যদিনের কাজ। সেই স্মৃতি মনে পড়ে যাওয়ায় মুচকি হাসলো, বলল, পারবো। তাহলে উঠো। ওর গলায় বিনকিওয়ালার ঝুলিয়ে দিল হ্যামার। তর তর করে মগডালে উঠে গেল রানা। বিনকিওয়ালা তুলে ওকে দিল দ্বিতীয় বেঞ্চের পাশে। এক লাফে দুর্গের মূল কম্পাউন্ড চলে এলো চোখের সামনে। কুৎসিত দর্শন কয়েকটা কংক্রিটের বিল্ডিং দেখতে পেল। পুরনো আমলের কিছু পাথুরে কাঠামোর চারিদিকে সম্প্রতি তৈরি করা হয়েছে ওগুলো। নুড়ি বিছানো একটা আঙ্গিনা আছে, 3টে ট্রাক দাঁড়িয়ে আছে সেখানে। একটা থেকে চলছে আনলোডিং। কি আনলোড করছে? রানার মুখের বর্ণনা শুনে জানতে চাইল হ্যামার। পশু পাখির খাবার মনে হয়। পশু পাখির খাবার? হ্যাঁ, খোয়ারের মতো দেওয়াল ঘেরা একটা জায়গা দেখতে পাচ্ছি। জীবজন্তু রাখার জন্য ওটার পেছন দিকে ছাউনিও আছে। আর কিছু? ভালো করে তাকালো রানা। ছোটখাটো এক সেনা ঘাটির মতো লাগছে জায়গাটা। ব্যস্ত ভঙ্গিতে হাঁটছে লোকজন, সবার পরনে টুইডের ইউনিফর্ম, কোমরে বা কাঁধে ঝুলছে আগ্নেয়াস্ত্র। কদাচিৎ চোখে পড়ছে সাদা ওভারঅল আর রবারের বুট পরা একজন মানুষ। এক বিল্ডিং থেকে বেরিয়ে আরেক বিল্ডিং এ ঢুকছে তারা। বিল্ডিংগুলো কিসের, কিছু বুঝতে পারছো? দ্বিতীয় দফা রিপোর্ট শুনে জানতে চাইল হ্যামার। দুটো বিল্ডিং এ ডরমিট্রি থাকার জায়গা। জানালা দিয়ে খাট দেখতে পাচ্ছে রানা। একটা হলো গার্ড হাউস, আর দুর্গের কাছাকাছি বড় বিল্ডিংগুলো সম্ভবত ফ্যাক্টরি হিসেবে ব্যবহার হচ্ছে। তবে ওগুলোর আকার দেখে মনে হচ্ছে না ভেতরে ট্যাঙ্ক বা বিমান বানানো সম্ভব। ঠিক আছে, নেমে এসো। যেভাবে উঠেছিল সেভাবেই ঝটপট নেমে এলো রানা। হ্যামার প্রশংসা সুরে বলল, তুমি দেখছি গাছে চড়ার ওস্তাদ। আমি একদমই পারি না। আসলে আমি শহরের মানুষ, যানজটে ভরা রাস্তা আর মানুষের ভিড়ে অভ্যস্ত। এখানকার পরিবেশে একটু অসুবিধে অনুভব করছি। গ্রাম অঞ্চলে কখনো কোনো তদন্ত করিনি কিনা। শহরে সাক্ষীর অভাব হয় না, কিন্তু এখানে সাক্ষী বলতে স্রেফ পশু পাখি। ওদেরকে কিছু জিজ্ঞেস করা যায় না। স্থানীয় লোকজন তো আমার সঙ্গে কথাই বলে না। খিতলি এলাকায় প্রচুর দান খয়রাত করেন লর্ড গ্রিফিন। গ্রামবাসী চোখে তিনি মহাপুরুষ। এমন লোকের বিরুদ্ধে কেউ কিছু বলতে রাজি নয়। আকাশের দিকে তাকালো রানা। বেলা পড়ে এসেছে। সাজ নামার আগে বাড়ি ফিরতে চাইলে এক্ষুনি রওনা হওয়া দরকার। কথাটা হ্যামারকে জানালো। বেশ, যাও, বলল আমেরিকান ডিটেকটিভ। সাবধানে যেও। আপনি কি করবেন? রেড জিজ্ঞেস করলো। আমি এখান থেকে নড়ছি না। ক্যাম্প করে নজর রাখবো দুর্গের উপরে, দেখি গুরুত্বপূর্ণ কিছু আবিষ্কার করা যায় কিনা। আমাদের কোনো সাহায্য চান? পারলে গ্রামে একটু খোঁজ খবর নিও। তোমরা ছোট মানুষ, লর্ড গ্রিফিনের ব্যাপারে প্রশ্ন করলে কেউ কিছু মনে করবে না। মুখ ফসকে কিছু বলেও ফেলতে পারে। তবে হ্যাঁ, আমাকে না জানি কিছু করতে যেও না।
বিপদ আপদ মোকাবেলা করা আমার পেশা, তোমাদের নয়, বুঝতে পেরেছো? বিদায় নিয়ে কেতলির পথ ধরল রানা আর রেড। হাঁটতে হাঁটতে একটু দুশ্চিন্তা অনুভব করলো রানা। বুনো এলাকায় রাত কাটাবার মতো প্রস্তুতি নেই হামারের, নেই কোনো তাঁবু বা রসদ, কিভাবে থাকবে? কাজ জাগালো খানিক পর। এ নিয়ে ভেবে লাভ নেই, পোড় খাওয়া লোক, এর চেয়ে কঠিন পরিস্থিতি সামলাবার অভিজ্ঞতা আছে নিশ্চয়ই। রেডের দিকে তাকালো না, সে আপন চিন্তায় মন্ত। দিনটা খুবই রোমাঞ্চকর ছিল তার জন্য। কল্পনার সাগরে ভেসে গিয়ে ভাবছে গ্রিফিন ক্যাসল আর পেনিলোপি ম্যাকিনটশের কথা। কিন্তু রানা অতটা উচ্ছ্বসিত হতে পারছে না। ওর মনে কেবলই ঘুরপাক খাচ্ছে মাটিতে দেখা অচেনা পায়ের ছাপ আর রক্তমাখা ওভারঅল পরা লোকটার কীর্তি। কে ফেলেছে ওই পায়ের ছাপ? রডনি রাইলি? লেকের পানিতে বা কি ফেলছিল লোকটা? কিসের জন্য? রাজকীয় ভঙ্গিমায় পাহাড়ের ডালে দাঁড়িয়ে আছে একটা মদ্দা হরিণ, সোজা করে রেখেছে ঘাড়, একটা পা তুলে দিয়েছে ছোট একটা বোল্ডারের উপর। পাথরটার শরীর গোলাপি ফুলে ভরা লতা দিয়ে ঢাকা, নিচে সবুজ জমিন, দেখে মনে হচ্ছে যেন ছবি তোলার জন্য পোজ দিয়ে দাঁড়িয়েছে। বড় সড়ো এক লাল হরিণ ওটা, প্রায় 5 ফুট লম্বা, মাথার দুপাশে শাখা বিস্তার করেছে ভারী দুটো শিং, অপূর্ব সুন্দর। নাক টেনে বাতাস শুকলো হরিণ, ডাক ছাড়লো একটা, বোধহয় বিপদের গন্ধে পেয়েছে। এটা অত্যন্ত সাবধানী, নাক আর দৃষ্টির তুলনা হয় না। বিপদের আভাস দেখলেই বিদ্যুৎ বেগে ছুট লাগিয়ে মুহূর্তেই হাওয়া হয়ে যাবে। হরিণ থেকে বেশ কিছুটা দূরে সংকীর্ণ এক পাহাড়ি ফাটলে লুকিয়ে আছে 3 জন মানুষ। তাদের গায়ে শিকারীর পোশাক। সবার সামনে লর্ড রেজিনাল্ড গ্রেফিন উপর হয়ে শুয়ে আছেন শুকনো পাতায় বিছানায়। চোখে ছোট একটা টেলিস্কোপ লাগিয়ে দেখছেন হরিণটার মতি গতি। তার পাশে একটু পিছনে রয়েছে ড্যানি, শিকারের সবক নেওয়ার চেষ্টা করছে পিতার কাছ থেকে। দলের তৃতীয় সদস্য ক্লিন্ট কালহুন বসে আছে একটা বড় পাথরের পিছনে। লর্ড গ্রিফিনের খাস অনুচর সে, অ্যাস্টেটের পশু ও মৎস্য শিকারের তদারক করে। মগ বের করে তাতে হুইস্কি ডালছে কালহুন। তার দিকে বীজ দৃষ্টি নিক্ষেপ করলো ড্যানি। লোকটাকে কখনোই কিছু খেতে দেখেনি ও। এই হুইস্কি তার 3 বেলার খাবার। মদ খেতে খেতে বিকট দর্শন চেহারা হয়েছে তার। ঝুলে পড়েছে চামড়া, চোখ দুটো চিরস্থায়ী রক্তবর্ণ ধারণ করেছে, দেখলেই গা ঘিন ঘিন করে। দেখতে পাচ্ছ? ছেলের উদ্দেশ্যে উত্তেজিত ভঙ্গিতে পিস পিস করলেন লর্ড গ্রিফিন। হরিণের চোখ ফাঁকি দিয়ে একটু নড়লেন রক্ত চলাচল স্বাভাবিক রাখতে। 14টা মাথা আছে ওর শিঙ্গে। এ কোনো সাধারণ হরিণ নয়, রাজহরিণ। খাঁটি কথা বলেছেন, তো আজের সুরে বলল কালহুন। হুইস্কির একটা মগ এগিয়ে দিল মনিবের দিকে, আর একটা দিল ড্যানিকে, নিজেও নিয়েছে একটা। পানির মতো এক চুমুকে পুরো হুইস্কি গলায় চালান করে দিলেন লর্ড গ্রিফিন। ড্যানিও তাই করলো, কিন্তু মুখ বাঁকালো একই সঙ্গে। বিচ্ছিরি স্বাদ, গলা জ্বলে যায়, কিন্তু না খেয়েও উপায় নেই। শিকারী হতে চাইলে, সত্যিকার পুরুষ হতে চাইলে পিতাকে অনুসরণ করতেই হবে তার। ডিস্টেন্স কত জানতে চাইলেন লর্ড গ্রিফিন। 80 গজ? না তাকিয়েই বলল কালহুন। নিজের মগে চুমুক দিচ্ছে সে। শট নেওয়া যাবে? নিলে এখনই নেওয়া ভালো। ড্যানির হাতে একটা রাইফেল তুলে দিলেন কালহুন। এখন খোলা জায়গা আছে শিকার, পরে নাও থাকতে পারে। তাছাড়া আমরা ফাটলের ভিতরে থাকায় বাতাসে আমাদের গন্ধ যাচ্ছে না ওর দিকে। ঘাড় ফিরিয়ে ড্যানের দিকে তাকালেন লর্ড গ্রিফিন, হাসলেন। পুরু গোপের নিচে ঝিকিয়ে উঠল দাঁত। গুলি করো ড্যানি, বললেন তিনি। ও তোমার। আমার ভয় করছে বাবা, দ্বিধান্বিত গলায় বলল ড্যানি। দূরত্বটা বড্ড বেশি। হাসি নিভে গেল লর্ডের মুখ থেকে। চাপা গলায় ধমকে উঠলেন, পারতেই হবে তোমাকে, পাখি শিকারের দিন শেষ, আজই হরিণ মারবে তুমি। দীর্ঘশ্বাস ফেলে রাইফেল তুলল ড্যানি। ক্লান্তিতে শরীর ভেঙে পড়তে চাইছে ওর। সেই সকালবেলায় হরিণটার পিছু নিয়েছে ওরা। এখন সূর্য ডুবু ডুবু। দুপুরে শুকনো বিস্কুট ছাড়া খাবারও মেলেনি। লেক আর দুর্গ ছেড়ে পাহাড়ের অনেকটা উপরে উঠে এসেছে ওরা। এখানে তাপমাত্রা কম, তার উপর হালকা বৃষ্টিতে জামাকাপড় ভিজিয়ে অসহনীয় এক অবস্থা পড়েছে ওরা সবাই।
রাইফেলের সাইডে চোখ রাখলো ড্যানি, তাকালো হরিণের দিকে। মাথা নামিয়ে ঘাস খাচ্ছে ওটা। নিরীহ পানিটাকে খুন করতে বাধ্য ওর, কিন্তু জানে না করে পার পাবে না। লর্ড গ্রিফিন একেই সবচেয়ে পুরুষোচিত কাজ বলে মনে করেন। বহুবার ছেলেকে বুঝিয়েছেন তিনি, বুঝলে ড্যানি, আমরা হলাম জঙ্গলি মানুষের মতো। সভ্য সমাজের বাজে নিয়ম কানুনের কথা ভুলে যাও। আমাদের জীবন চলে জঙ্গলের নিয়ম, অর্থাৎ মানুষ বনাম পশু, এই দুনিয়ার রীতি। যদি পশু শিকার করতে শেখো তাহলে তোমার শত্রুকেও খতম করতে শিখবে। আমরা আসলে জন্মগতভাবে শিকারী। এই শিকারের মাঝ দিয়েই আমরা অনেক গুরুত্বপূর্ণ গুণ অর্জন করতে পারি। শিকার তোমাকে ধৈর্য, শক্তি, মনোযোগ, স্থিরতা আর কিছুর প্রতি তীক্ষ্ণ নজর দিতে শেখাবে। এই সবই তোমার প্রয়োজন হবে বাস্তব জীবনে। ঘাস খাওয়া থামিয়ে হরিণটা হঠাৎ হাঁটতে শুরু করলো। ঢাল ধরে উঠে যাচ্ছে উপরে। খুব বেশি নড়ছে, ড্যানি বলল। না থামলে? শব্দ করে থুতু ফেলল কালহুন। বলল, হা করে তাকিয়ে থাকলো তো এই হবে। যা করার তাড়াতাড়ি করো বাছা, ডাল পেরিয়ে ও পগার পার হবার আগেই। খোঁটা মারা কথা শুনে প্রতিক্রিয়া হলো না ড্যানির। জানে লোকটা পছন্দ করে না ওকে। লর্ড গ্রিফিন ছাড়া কাউকেই পছন্দ করে না সে। মদ্যপ, বদ স্বভাবের লোক সে। পুরনো লর্ড তাকে কড়া শাসনে রাখতেন, কিন্তু গ্রিফিন এসে যথেষ্ট স্বাধীনতা ও ক্ষমতা দিয়েছেন তাকে, করে তুলেছেন নিচের ডান হাত। ফলে দিনে দিনে ব্যয়াপনা বাড়ছে লোকটার। দেখুন আদানের বান করলেন লর্ড। এলাকায় তিনি নতুন। জমি জমার বিস্তার ও শিকারের খোঁজ খবর প্রতিনিয়ত রাখবার জন্য পুরনো অভিজ্ঞ লোক চাই। হোক কালহুন মদ্যপ, তার কাছ থেকে কাজ তো আদায় করতে পারছেন। গুলি করো, হুকুমের সুরে ড্যানিকে বলল কালহুন। এক্ষুনি, এটাই সেই সুযোগ। হরিণের সামনের পায়ে নিশানা স্থির করলো ড্যানি। দম আটকে সাইড তুলতে শুরু করলো উপরে। নিয়মটা জানা আছে ওর। পা থেকে ধীরে ধীরে উপরে উঠাতে হবে দৃষ্টি। সাইটে দেহটা দেখা মাত্র সাইটে দেহটা দেখা মাত্র চাপতে হবে ট্রিগার। নার্ভাস বোধ করছো? ঘেমে যাচ্ছে হাতের তালু, ধক ধক করছে বুক। মিচ করা যাবে না। মিচ করলে ওকে আস্ত রাখবেন না বাবা। সাইটে হরিণের পা আর দেহের সংযোগস্থল দেখতে পেয়েই চোখ বদ্ধ করে ফেলল। যা থাকে কপালে ভেবে টিপি দিল ট্রিগার। করাত করে বজ্রপাতের মতো আওয়াজ হলো। সে আওয়াজ প্রতিধ্বনিত হলো পাহাড়ের গায়ে। কাঁধে রাইফেলের বাটের ধাক্কা খেয়ে অস্ফুট গঙ্গানি বেরোলো ড্যানির মুখ দিয়ে। যখন চোখ খুলল, সামনের ডালে হরিণটাকে দেখতে পেল না আর। বুক হিম হয়ে এলো ওর। কি হয়েছে? হরিণটা পালায়নি তো? বাবাকে হাততালি দিতে শুনল। ওয়েল ডান বয়, ওয়েল ডান। এবার সাইটে হরিণের প্রাণহীন দেহ দেখতে পেল ড্যানি। লুটিয়ে পড়েছে মাটিতে। ক্লিন শট। কালহুনও প্রশংসা করল। বাপের বেটা আর কাকে বলে। ফাটল থেকে বেরিয়ে দ্রুত পায়ে তিনজনে এগুলো গায়ের হওয়া শিকারের দিকে। ওখানে পৌঁছে হরিণের লাশের পাশে হাঁটু গেড়ে বসলেন লর্ড গ্রিফিন। আর আরো গল্প পেতে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব